আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরবো সেটা আমার ইমেল থেকে পাওয়া। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় পা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে যে ঘটনাটা আপনার কাছে আপনার ইমেলে পাঠিয়েছি সেটা আমার নিজের সাথে ঘটেছিল। তাহলে আমার ঘটনাটা শুরু করা যাক। আমি আদিব, এখন আমার বয়স 15 বছর। আমি প্রতিনিয়ত আতঙ্কে থাকি। প্রতি রাতেই আমার সাথে ঘটে যায় কিছু না কিছু অদ্ভুত ঘটনা। এই ঘটনাগুলো আমার সাথে জন্মের পরপরই ঘটা শুরু হয়েছে, কিন্তু তখন ছোট থাকা হয়তো কিছু বুঝতাম না, কিন্তু এখন সবই বুঝি। আমার এই সমস্যা নিয়ে আমার বাবা অনেক কবিরাজের কাছে গিয়েছেন, কিন্তু তারা কোনো কারণ খুঁজে পায়নি। আজকে আবারও আমরা যাব আরেকজন কবিরাজের কাছে। সে নাকি অনেক বড় কবিরাজ, তাই তার কাছে যাচ্ছি। আমরা যাত্রা শুরু করি এবং প্রায় 2 ঘন্টা এর মধ্যে কবিরাজের বাড়িতে পৌঁছে যাই। এরপর একজন লোক আমাদের একটা ঘরে বসতে দেয় এবং সবাইকে উঁচু করে নিতে বলে। এর কিছুক্ষণ পর কবিরাজ আসে ওই ঘরে এবং আমাকে একটা গোল বৃত্তে বসতে দেয়। সে তার প্রক্রিয়া শুরু করে। আমার কেন যেন মাথা ঘুরছিল। আমি অসহায়ের মতো সেখানে বসেছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মধ্যে থেকে কথা বলছে। আমি নিজের হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না, তবে সব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার মধ্যে থেকে সে বলল, কেন আমাকে ডেকেছিস? কবিরাজ তখন বলল, তুই কে, আর এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস? সে তখন বলল, আমি বলবো না, আর তুই এই বিষয়ে নাক গলাস না, নাহলে তোকেও মরতে হবে। কবিরাজ তখন এক গ্লাস পানি দেয় কি যে পড়ে আমার দিকে ছুঁড়ে মারে। আমার শরীর যন্ত্রণা করছিল আর মনে হলো আমার শরীর হালকা হয়ে যাচ্ছে। এক সময় আমার শরীর আবার নিয়ন্ত্রণে চলে আসলো। তখন কবিরাজ বলে, এই জিন খুব শক্তিশালী জিন, একে ভাগিয়ে আনা আমার পক্ষে সম্ভব না। আমার বাবা বলে, তবে কি কোনো উপায় নেই? কবিরাজ বলে, আমার কিছু জিন আছে, তাদের দিয়ে আমি আপনার ছেলেকে কষ্ট দেওয়ার কারণটা জানতে পারি। আপনি আমার ফোন নম্বরটা দিয়ে যান। কাজ শেষ হলে আমি আপনাকে ফোন করব। বাবা তার কথায় রাজি হয় এবং ফোন নাম্বার আর তার হাত দিয়ে চলে আসে। ওই দিন রাতে আমার সাথে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। আমি রাতে শুয়েছিলাম, ঠিক তখনই আমি স্বপ্নে দেখি অনেক ভয়ানক সাপ আমার চারপাশে ঘিরে আছে। সাপগুলোর আকৃতি ছিল বিশাল। একটা সাপ আমাকে পেঁচিয়ে ধরলো। আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, মনে হচ্ছিল আমার শরীরের সব হাড় ভেঙে যাচ্ছে। তখনই আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। আমার শরীর অনেক ব্যথা করছিল, মনে হচ্ছে শরীরের কয়েকটা হাড় ভেঙে গেছে। কিন্তু ওইটা স্বপ্ন ছিল যেখানে সাপ আমাকে পেঁচিয়ে ধরেছিল। আসলে কি ওইটা সাপ ছিল নাকি অন্য কিছু? তাহলে বাস্তবে আমার শরীরের এত ব্যথা হলো কেন? মা আমাকে বলে, কিরে কি হয়েছে? মায়ের কথায় ঘোর কাটে আমার। আমি মাকে আমার স্বপ্নের কথা বলি, আমার এটা বলি, আমার শরীর খুব ব্যথা করছে। মা বলে, তোর আর উঠতে হবে না, কালকে সকালে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো নি, এখন ঘুমা, ঠিক আছে? এরপর মা আমার পাশে খাটে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। কিন্তু আমার কিছুতে ঘুম আসছে না, আমার শরীর অনেক ব্যথা করছে। সেই রাতটা খুব কষ্টে কাটালাম। সকালে আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল। তারা এক্সরে করে জানতে পারলো আমার কোমরের হাড় নাকি ভেঙে গেছে। এটা শুনে আমরা সবাই অবাক হলাম, বিশেষ করে আরো বেশি অবাক হলাম। কিভাবে হাড় ভাঙলো? তাহলে কি ওইটা স্বপ্ন ছিল না? ডাক্তার বলে, প্রথমে আমরা প্লাস্টার করব, যদি তাতে কাজ না হয় এরপর অপারেশন করতে হবে। এরপর ডাক্তার আমায় প্লাস্টার করে দিলেন এবং আমি বাড়ি চলে আসলাম। প্লাস্টার করার কারণে আমি সোজা হয়ে শুতে পারতাম না। আমাকে এক কাঁধ নিচে দিয়ে সব সময় থাকতে হতো। ওই দিন রাতেও আমি একটা স্বপ্ন দেখি। এরপর কোনো মতে সেই রাতটা পার করি। রাত পেরিয়ে সকাল হলে আমাকে নাস্তা দেওয়া হয়। আমি কোনো মতে নাস্তা করি। কিছুক্ষণ পর বাবা বলল, কবিরাজ ফোন দিয়েছিল আর আমার সাথে এইসব ঘটনা কেন ঘটছে তা সে জানতে পেরেছে তার পালিত জিন দিয়ে। আমার বাবা বলল, কবিরাজ বলেছেন তোমার মায়ের জন্য এসব হচ্ছে। তোমাকে গর্ভধারণ অবস্থায় একদিন মা তোমার একটা কালো কুচকুচে সাপ মেরে ফেলেছিল, কিন্তু সেটা সাপ ছিল না, সেটা ছিল একটা বাচ্চা জিন।
ওই বাচ্চা জিনের প্রতিশোধ নিতে তার মা এইসব ঘটনা ঘটাচ্ছে। ওই মা জিন, তার বয়সটা নাকি ছিল 409 বছর, আর সেই জিনটি অনেক শক্তিশালী। আমার মা তখন কেঁদে ফেলল আর বলল, সব দোষ আমার, আমাকে শাস্তি দিত কেন, আমার ছেলেকে এই শাস্তি কেন দিচ্ছে, আর এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নাই? বাবা বলল, হ্যাঁ আছে। কবিরাজ একটি উপায়ের কথা বলেছে, যদি জিনকে বন্দি করা যায় তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। কিন্তু এই জিন নাকি খুবই শক্তিশালী, যার কারণে তাকে বন্দি করা এত সহজ হবে না। আমাদের এসব কথা বলতে বলতে বাবার ফোনে একটা কল আসে। বাবা জিজ্ঞেস করতে সে বলেছে কবিরাজ ফোন করেছে। এরপর বাবা কবিরাজের সাথে কথা বলে। কথা শেষ হলে আমাকে বলে আজকে রাতে কবিরাজের কাছে যেতে হবে। আজকে নাকি সেই জিনকে ডাকবে বন্দি করার জন্য। আস্তে আস্তে দিনের আলো ফুরালো। আমরা কবিরাজের বাড়ি গেলাম। এক লোক এসে আমাদের একটা রুমে থাকতে বলল এবং আগের মতোই অজু করে নিতে বলল। আমরা অজু করে নিলাম। এরপর কবিরাজ রুমে আসলো, সাথে সাথে একটা লোকও আসলো। কবিরাজ সেই লোকটিকে দেখিয়ে বলল সে নাকি তার গুরু। এরপর আমাকে আগের মতো একটা গোল বৃত্তে বসালো। এবার আমার বাবা আর মাকে রুমের বাইরে যেতে বলল, আর কোনোভাবে রুমে প্রবেশ করতে মানা করলো। কিছুক্ষণ পর তারা আর একটা লোককে ডাকলো, তার উপর নাকি জিন প্রবেশ করবে। এরপর তারা কি যেন পড়তে থাকলো। এরপর সে যন্ত্রণা চিৎকার করতে থাকলো। আস্তে আস্তে সে শান্ত হতে থাকলো এবং গলার স্বর পাল্টাতে থাকলো। এরপর লোকটা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি খুব ভয় পেয়ে গেলাম। কবিরাজ সেই লোকটিকে জিজ্ঞেস করলো, তোকে শেষবারের মতো বলছি, তুই এই ছেলেটাকে ছাড়বি কিনা বল। লোকটি বলল, না। এরপর কবিরাজ সেই লোকটিকে ঝাড়ু দিয়ে পিটাতে থাকলো আর সে বিভৎস গলায় চিৎকার করতে থাকে। তার চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি ভয় পেয়ে গেলাম। কবিরাজ আমায় ইশারায় শক্ত হতে বললেন। এরপর কবিরাজ আর তার গুরু মিলে সূরা পড়া শুরু করলেন। মনে হলো পুরো রুমে ঝড় হচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কবিরাজরা সূরা আর জোরে জোরে পড়তে বললেন এবং কিছুক্ষণ পরে ওই লোকটির থেকে একটু ধোঁয়ার মতো কি যেন বের হয়ে গেল। কবিরাজ আমাকে চোখ বন্ধ করতে বললেন আর ভয় না পেয়ে আমাকে যা দেখি তা কবিরাজকে বলতে বললেন। আমি চোখ বন্ধ করি আর দেখি একটা মূর্তি, যা হুবহু আমার মতো দেখতে। সেই মূর্তির মুখের ভেতর থেকে একটা কালো সাপ বের হয়ে গেল। আমি এই ঘটনাটা কবিরাজকে বলি। কবিরাজ বলে, আলহামদুলিল্লাহ, এখন আর কোনো বিপদ নেই। কবিরাজ আমাকে একটা তাবিজ দিলেন এবং তা 1 মাস ব্যবহার করতে বললেন। কিছুক্ষণ পর মা বাবা রুমে প্রবেশ করলেন আর আমরা বাসায় চলে গেলাম। এই ঘটনাটা আমাদের এখানেই শেষ। আর পরবর্তী ঘটনা আমরা চলে যাব, যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। আদিব বাবা মার একমাত্র সন্তান। তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। তারা চাইতো তাদের ছেলে পড়াশোনা করুক, কিন্তু আদিবের মন পড়াশোনাতে ছিল না। সে চাইতো সে একটা মাছের খামার বানাবে, সেখানে সে মাছ চাষ করবে। যাই হোক, তখন তারা দেখলো তাদের ছেলে আর পড়াশোনা করতে চাইছে না। তখন তারা তাকে ধানের জমির দেখাশোনার কথা বলল। তাদের প্রায় 1 বিঘা জমিতে ধান চাষ করা হয়েছে, সেটা দেখভালের কথাই বলছিল তারা। কিন্তু আদিত্য এসব চায় না। সে চেয়েছিল একটা মাছের খামার খুলতে এবং সেটা তার বাবাকে জানায়। তারা বলে, কিন্তু আদিত্য এসব চায়নি। সে চেয়েছিল একটা মাছের খামার খুলতে এবং সেটা তার বাবাকে জানায়। তারা বলে, দেখ, আমার তো সবাই ধান চাষের জমি, সেখানে তো আমি তোকে পুকুর খুঁড়তে দিতে পারি না। তখন আদিব বলে, আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা জমি আছে না? আদিবের বাবা বলে, হ্যাঁ আছে, কিন্তু ওইখানে একটা বটগাছ আছে যেটা পুরো জমি ছেয়ে গেছে। আদিব বলে, তাহলে তো ওই বটগাছটা কেটে দিলেই হয়। আদিবের বাবা তখন বলে, শুনেছি ওই বটগাছে কিন্তু জিন থাকে, যার কারণে ওই গাছটাকে কাটিনি। আদিব বলে, এসব কথা এই যুগে কে বিশ্বাস করে, ওই গাছটা কেটে ফেলো। আদিবের বাবা প্রথমে রাজি না হলে পরে আদিবের জোরাজুরিতে রাজি হয়। এর পরের দিন আদিবের বাবা গাছ কাটার লোক নিয়ে এসে জায়গায় যায় এবং তারা গাছ কাটার প্রস্তুতি নিতে থাকে। প্রথমে গাছের বড় বড় ডাল কাটার জন্য একটা লোক গাছে উঠে আর গাছের ডাল কাটতে শুরু করে, কিন্তু হঠাৎই লোকটা সাপ সাপ বলে চেঁচিয়ে ওঠে আর গাছের উপর থেকে পড়ে যায়।
সবাই তার কাছে আসে, কিন্তু এসে দেখে তার শরীর কাঁপছে। এটা থেকে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু নেওয়ার পর ডাক্তার বলে সে আর বেঁচে নেই, তাকে সাপ কামড় দিয়েছে। কিন্তু এটা কি ধরনের সাপ বোঝা যাচ্ছে না, মুখ দিয়ে ফেনাও বের হয়নি। সবাই অবাক হয়ে যায়। যাই হোক, এরপর তার লাশটাকে কবর দেওয়া হলো নিয়মকানুন মেনে। এরপর আদিবের বাবা ঘুমানোর পর স্বপ্নে দেখে যে সেই ওই বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে, আর কোনো একটা অবয়ব তাকে বলছে, তুই যদি এই গাছটা কাটিস তাহলে তোদের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে ওই স্বপ্ন দেখার পর পরের দিন সকালে ওইটা তার বউকে জানায়। অদ্ভুত বিষয় হলো তারা দুজনেই একই স্বপ্ন দেখছে। এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? এরপর তারা আদিবকে সব জানায়, তার বলে ওই গাছটা না কাটার জন্য তারা তাকে অন্য জমি দিবে মাছ চাষ করার জন্য। আদিব মুখে বলে হ্যাঁ, কিন্তু তার মনে চলছিল অন্য কিছু। সে ভেবে নিয়েছিল সে গাছটা কাটবে, তারপর কিছুদিন পর বন্ধুদের বলে রাখে ভোরের দিকে তারা সবাই ওইখানে যাবে আর সকাল হওয়ার আগেই বটগাছটা কেটে ফেলবে। এরপর রাত কাটলো, ভোরে সব বন্ধুরা একত্রিত হলো। আদিব গাছ কাটার সব জিনিসপত্র নিয়ে এসেছিল। এরপর তারা গাছের ডাল কাটার জন্য 2 জন বন্ধুকে পাঠায়। এরপর ডাল কাটা শেষে তার গাছটাও কেটে ফেলে। এদিকে সকালে আদিবের বাবা খবর পায় আদিব গাছটা কেটে ফেলেছে। তারা চিন্তিত হয়ে পড়ে, কারণ আদিব তাদের একমাত্র সন্তান ছিল। এরপর আদিব সেখানে পুকুর খনন করে এবং সেখানে মাছের পোনা ছাড়ে। এদিকে আদিবের মা একটা কবিরাজের কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসে। এরপর সেটা আদিবকে পড়তে বলে। এভাবে কয়েক মাস কেটে যায়। রাতে আদিব এবং তার বন্ধু ওই মাছের খামারেই থাকে। সেখানে থাকার জন্য একটা ঘর উঠিয়ে নেয়। যাই হোক, এর কিছুদিন পর শুরু হয় একটা সমস্যা। তারা সকালে দেখে কিছু মাছ পড়ে মুন্ডহীন অবস্থায় পড়ে আছে পুকুরের কিনারায়। তারা অবাক হয়ে যায়। তাও তারা বিষয়টাকে নর্মালভাবে ভেবে নেয় আর ভাবে হয়তো সাপই কাজটা করেছে। কিন্তু এই ঘটনা রোজ রোজ যখন ঘটতে লাগলো তখন তাদের টনক নড়ল। তারা 4 ঘন্টা করে 2 জনে সারা রাত পাহারা দেয়, কিন্তু কে এই কাজ করেছে তার হদিশ পায় না। এই ঘটনাটা আদিব তার বাবাকে জানায়। তার বাবা চিন্তায় পড়ে যায় আর সেই স্বপ্নের কথা ভাবতে থাকে। এরপর সে তার চেনা একটি কবিরাজের কাছে যায়। কবিরাজটি তাকে জানায়, আমায় একদিন সময় দিন, আপনি কালকে বিকেলে আসুন, আমি আমার ছাত্রচিনদের থেকে এই বিষয়টা জেনে আপনাকে জানাচ্ছি। এরপর আদিবের বাবা চলে যায় আর পরের দিন আসে। কবিরাজ বলে ওই গাছে 4টি জিন বসবাস করত। তারা কখনো কারো ক্ষতি করেনি, কিন্তু আপনার ছেলে তাদের বাসস্থান কেড়ে নিয়েছে, যার কারণে আপনার ছেলের উপর তারা খুবই রাগান্বিত। আপনার বউ একটা কবিরাজের কাছ থেকে একটা তাবিজ আপনার ছেলেকে পরিয়ে দিয়েছে, যার ফলে তারা আপনার ছেলেকে কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু তারা ওই পুকুরের মাছ খাচ্ছে আর সুযোগ পেলে আপনার ছেলেকেও তারা মেরে ফেলবে। এসব শুনে আদিবের বাবা খুব ভয় পেয়ে যায় আর কবিরাজকে বলে, এখন আমাদের কি করণীয়? আদিব আমার একমাত্র ছেলে, ওর কিছু হলে আমরা বাঁচব কি করে? আপনি কিছু একটা করুন প্লিজ কবিরাজ সাহেব, আপনি কিছু একটা করুন। কবিরাজ তখন বলে, আমি কালকে আপনার ছেলের মাছের খামারে যাব। এরপর আদিবের বাবা বলে ঠিক আছে। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন বিকেলে কবিরাজ আদিবের খামারে যায়। সেখানে আগে থেকেই আদিবের বাবা মাও উপস্থিত ছিল। এরপর কবিরাজ খামারের দিকে ঘুরতে থাকে এবং একসময় সেই পুরো খামার সুরক্ষিত করে দেয়। এবং পরের দিন আদিবের বাবাকে কবিরাজ তার কাছে আসতে বলল। এর পরের দিন কবিরাজের কাছে আদিবের বাবা আসলো। কবিরাজ বলল, দেখেন, আমি যখন খামারের চারিদিকে ঘুরছিলাম তখন আমার মনে হয়েছিল আমার চারপাশে কয়েকটা কালো ছায়া ঘুরছিল। আমি আপাতত খামার সুরক্ষিত করে দিয়েছি, তবে সে সুরক্ষা কতক্ষণ কাজ করবে সেটা আমি জানি না। তাই আপনার ছেলেকে সাবধান থাকতে বলবেন। আপনার ছেলের হাতে যেই তাবিজ আছে সেটা তাকে খুলতে মানা করবেন। আর আমি মনে করি ওর রাতে বাইরে না বের হয় ভালো। এখন আপনারা যা ভালো বুঝেন করেন। এই কথা শুনে আদিবের বাবা খুব চিন্তিত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় আর আদিবের মাকে সব কথা বলে। আদিবের বাবা বলে, তাহলে আদিবকে বলে দাও যাতে আর রাতে ওইখানে না থাকে, দরকার পড়লে আলাদা করে একটা চৌকিদার রাখবো। এরপর কথা মতো আলাদা করে একটা লোক রাখা হয়। এমনিভাবে দিন চলতে থাকে। কিন্তু একদিন আদিব আর তার বন্ধুরা ঠিক করে তারা পিকনিক করবে।
সেই মতো একদিন সবার থেকে চাঁদা তুলে সব জিনিস পত্র কিনে তারা রান্না করতে থাকে। রান্না করার শেষে সবাই খাওয়া দাওয়া করে। এবার পালা সব থালা বাসন ধোয়ার। তারা যেখানে পিকনিক করছিল তার কাছেই ছিল একটা পুকুর, আর এই দায়িত্ব পড়ে দুইজনের উপর। আদিব আর তার এক বন্ধু ছিল খুবই ভীতু। তখন ছিল সন্ধ্যার সময়। আদিব আগে আগে চলে গেল সেইখানে থালা বাসন ধুতে। সে পুকুরের পাড়ে নেমে থালা বাসন ধুতে লাগলো। একটু পর তার বন্ধু আসলো, তারা দুইজন মিলে বাসন মাজতে থাকলো। এরপর আদিব বলল, যেহেতু এখানে পুকুর আছে সেহেতু আমরা বাসন মাজার পর গোসল দেবো এই পুকুরে। সবাইকে নিয়ে একসাথে গোসল করলে দারুণ মজা হবে। তুই বাসন মাজা শেষে ওদের ডেকে নিয়ে আসিস। এরপর তারা বাসন মাজা শেষ করে আদিবের ওই বন্ধুটি বাসন নিয়ে যেতে থাকে তাদের পিকনিকের জায়গায়, আর তাদের ডেকে নিয়ে আসতে। এদিকে আদিব ভাবে তারা আস্তে আস্তে একটু গোসল করে নেওয়া যাক। তারপর সে একা একাই গোসল করতে নেমে পড়ে। সে সাঁতরে সাঁতরে পুকুরের মাঝে চলে যায়, কিন্তু তখনই হঠাৎ মনে হলো তার পা কেউ যেন টেনে ধরেছে। এরপর সে পা ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। মনে হচ্ছে কয়েকজন একসাথে তার পা চেপে ধরেছে। অন্যদিকে আদিবের সেই বন্ধু চায় বাসন নিয়ে তার অন্য বন্ধুর কাছে। তাদের পুকুর গোসল করার কথা বললে তারা বলে তারা এখন যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর আদিবকে ডেকে নিয়ে আয়। এরপর সেই বন্ধু চায় আদিবকে ডাকতে পুকুরে। এদিকে আদিব প্রায় যুদ্ধ করছিল পুকুরের মধ্যে এক অজানা শক্তির সাথে। সে চেঁচাতেও পারছে না, আবার কোনো কিছু বলতেও পারছে না। আদিব যথাসম্ভব চেষ্টা করছে পা ছাড়িয়ে সেখান থেকে পালানোর, কিন্তু পারছে না। এদিকে আদিবের সেই বন্ধু পুকুরের ধারে চলে আসে এবং ঝাপটানির আওয়াজ শোনে। আগেই বলেছে সে অনেক ভীতু, তাই সে ভয় পেয়ে যায় এবং আদিবকে ডাক দেয়, কিন্তু আদিবের কোনো সাড়া শব্দ নাই। এরপর সে খেয়াল করে পুকুরের মাঝে কি যেন আছে। সে অন্যদিকে ঘুরে গিয়ে দেখতে চায়। এরপর সে দেখে আদিব কি একটা জায়গায় সাঁতরাচ্ছে আর পাছড়াচ্ছে আর হাঁপাচ্ছে। মনে হচ্ছে নিচের দিকে ঢুকে যাচ্ছে। সে ভয় পেয়ে গেল এবং তার অন্যান্য বন্ধুদের কাছে ছুটে গেল। সে তাদের সব খুলে বলল। এরপর একজন বলে, আদিবের মধ্যে একজন গিয়ে আদিবের মা বাবাকে ডেকে নিয়ে আয়, আর আমরা যাচ্ছি ওই পুকুরে। ততক্ষণে আদিবের দম ফুরিয়ে এসেছিল, তার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, যার ফলে সে ওই অজানা শক্তির কাছে পরাস্ত হয় এবং পানির নিচে যেতে থাকে। একসময় সে পরলোক গমন করে। একটু পর আদিবের বন্ধুরা আসে আর সবাই পুকুরে নেমে তার খোঁজ করতে থাকে। কিছুক্ষণ পর তারা আদিবের লাশ খুঁজে পায়। একটু পর আদিবের মা বাবা আসে। তারা এই দৃশ্য দেখে কেঁদে ওঠে। তারা ভাবছে ছেলেকে যদি এত প্রশ্রয় না দিত তাহলে এই দিনটা তাদের দেখতে হতো না। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকুন। আর আপনি যদি আপনার ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরবো সেটা আমার বন্ধুর কাছে শোনা। আমার বন্ধু আমাকে যেভাবে শেয়ার করেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। আমার বন্ধুর বাড়ি আমাদের গ্রাম থেকে 2 মাইল ফাঁকে। আমরা একসাথেই পড়াশোনা করতাম। ওর নাম রাফি। ও অনার্সে পড়াশোনা করে আমার সাথেই। আমি যে বুথ এফএমের চ্যানেল নিয়ে কাজ করি সেটা ও জানতো, তাই ও বলতো যে কোনো এক সময় ফাঁকা পেলে অন্য সময় দেখা হলে আমি তোকে একটা আমার ঘটনা শেয়ার করব। সেজন্য ওর সাথে আজকে দেখা, আর ও আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। তাহলে কথা না বাড়িয়ে তাহলে আমার ঘটনাটা শুরু করা যাক। ওরে তোরা কে আছিস রে, জলদি আয়, এ সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আয় এখানে। কথাটি বলে চিৎকার করতে করতেই ভরা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মাঝে দৌড়ে এলেন বিদ্যার রত্না বেগম। বাড়ির উঠানের মাঝখানে বসে প্রলাপ বকতে বকতে চিৎকার করতে লাগলেন, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল।
আমার রতনের মেয়েটার আবারও কপাল পড়ল। গতবারের মতো এবারও আর শ্বশুর ঘরে যা হলো না গো, সব শেষ হয়ে গেল। ওনাকে এমন প্রলাপ করতে দেখে পুরো অনুষ্ঠানের মানুষগুলো যেন নীরব স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মাঝে সকল আয়োজন থমকে গিয়ে পরিণত হলো বিষণ্ণতায়। রতন মিশ্রা দৌড়ে এসে তার সামনে দাঁড়ালেন, কিছুটা ধমকের সুরে বললেন, কি হয়েছে হ্যাঁ? এভাবে পাগলের মতো প্রলাপ করছে কেন? কোথা থেকে দৌড়ে এলে তুমি হ্যাঁ? আর কি এমন সর্বনাশ হয়েছে শুনি? ওনার কথার উত্তরে রত্না বেগম আরো বেশি চিৎকার করে উঠানে মাটির উপর হাত দিয়ে আঘাত করতে করতে বললেন, রতন বাবারে, আমার নাতির কপালটা আবার পুড়েছে। বরযাত্রীকে কোথাও পাওয়া যাচ্ছে না, রাস্তার মাঝখানে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে তারা। আমি জানতাম এমন কিছুই হবে, পই পই করে তোদের নিষেধ করেছিলাম রাত করে বিয়ের অনুষ্ঠান না করতে। দেখলি তো গতবারের মতো এবারও নিজের মেয়ের মুখ পোড়ালি। এখন কি হবে? পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবো কি করে আমরা? সবাই তো মেয়েকে অপয়া বলবে। ওনার এমন কথায় মুহূর্তে থমকে গেলেন রতন মিশ্রা। প্রচন্ড রকমের ঘাবড়ে গেলেন তিনি। তবে কি গতবারের মতো এবারও বরযাত্রীকে কোথাও পাওয়া যাচ্ছে না? আবারও কি সকালে সূর্যোদয়ের পরেও কোথাও মিলবে না তাদের রক্তশূন্য লাশ? কথাটা ভেবেই যেন গা শিউরে উঠলেন তিনি। মা মরা মেয়েটার কথা চিন্তা বুকে ব্যথা শুরু হলো তার। সিলেট বিভাগের এক পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রামে বসবাস করেন রতন মিশ্রা তার ও পরিবার। তার একমাত্র মেয়ে চাঁদনির যখন 7 বছর বয়স, তখন তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকে মা মরা মেয়েটিকে অনেক ভালোবেসে আদরে বড় করেছেন তিনি। মেয়ের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়েটাও করেননি। পরিবারে তার মেয়ে চাঁদনি এবং মা রত্না বেগম ছাড়া আর কেউ নেই। এলাকায় রতন মিশ্রার বেশ ভালো নামডাক রয়েছে, সবাই বেশ ভালোই জানেন তাকে। পরিবারে অনেক সচ্ছল। রতন মিশ্রা একজন অবসর প্রাপ্ত সরকারি চাকরিজীবী। এলাকায় সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে কেমন একটা চাঁদনিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে না চাওয়া সত্ত্বেও তাকে কোলে তুলে নিল সামনে থাকা অভয়টা। কোলে নিয়ে যখনই পিছন ঘুরতে যাবে, তখনই বুঝতে পারে তার পিছনে অনেকগুলো মানুষ এসে দাঁড়িয়েছে। এটা দেখে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল অভয়টা। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, একটু নড়াচড়া করলো না। অভয়টা তার গায়ে একটি হরিওয়ালা জ্যাকেট পরা, হুডি দিয়ে মাথা এবং মুখে ঢেকে আছে সে। চাঁদনিকে কোলে তুলে নিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রতন মিশ্রা এবং এলাকার বেশ কয়েকজন লোক এগিয়ে আসলো তার কাছে। সবাই টর্চের আলো ফেললো অভয়টার মুখে, কিন্তু সে হুডিটা এতটা নিচে নামিয়ে রেখেছে যে মুখটা স্পষ্ট দেখা গেল না। এবার সবাই তার মুখের ওপর থেকে আলো সরিয়ে চাঁদের মুখের ওপর টর্চের আলো ফেললো। দেখলো চাঁদনি অজ্ঞান হয়ে তার কোলের মাঝে পড়ে রয়েছে। চাঁদনি হাতার কাছে জামা অনেকটা ছেঁড়া, গায়ে কোনো ওড়না নেই। তাকে এই অবস্থা দেখে যে যার বোঝা বুঝে নিল। সবাই ভুল বুঝে একে অপরের সাথে কানাঘুষা করতে লাগলো। রতন মিশ্রা দেরি না করে দ্রুত নিজের গায়ের শার্টটা খুলে চাঁদনির গায়ে পরিয়ে দিল। তারপর চিৎকার করে রাগী গলায় জিজ্ঞেস করলো, এই ছেলে, কে তুমি? আর আমার মেয়েকে এই অবস্থায় এখানে নিয়ে কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ওর কি হয়েছে? ওনার এমন ধমক খেয়েও ছেলেটা কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন ভীষণ রকম ভাবনার মাঝে আছে সে। রতন মিশ্রা এবার দুপা এগিয়ে গেল তার দিকে। তারপর ছেলেটির মুখের ওপরে হুডিটা ফেলে দেওয়ার জন্য উদ্যত হলো। তখন ওই ছেলেটি দ্রুত বলে উঠল, দেখুন, আপনারা ভুল ভাবছেন। আমি ওনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কোলে নিয়েছি, এর বেশি কিছুই না। রতন মিশ্রা থেমে গেল, কিছুটা ঝাঁঝালো গলায় আবারও বলে উঠল, ফাজলামি করো তাই না? ফাজলামি করো আমাদের সাথে, হ্যাঁ? এতটাই আমার মেয়ে এখানে কেন আসতে যাবে? আর অজ্ঞানই বা হবে কেন? সত্যি করে বলো, কে তুমি? তোমাকে এর আগে এলাকায় তো কোনো সময় দেখিনি। বলো তুমি কে? কথাটি বলে রতন মিশ্রা আবারও ছেলেটির হুডি সরানোর জন্য হাত এগিয়ে দিল। সাথে সাথে ছেলেটি দুপা পিছিয়ে দিয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর গলায় বলে উঠল, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, চার পথে দেখলাম এই মেয়েটা জঙ্গলের মধ্যে একা একা ঘুরঘুর করছিল। হয়তো কিছু দেখে ভয়ে দৌড়াতে গিয়ে পড়ে যায় সে। পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে, তাই তাকে নিয়ে আমি এসেছি এখানে। ঘুম ভাঙতে নিজেকে একটি অন্ধকার রুমের বিছানার উপর আবিষ্কার করে চাঁদনি। সে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে সে ঠিক কোথায় আছে। তখন আর রাতের কথাগুলো মনে পড়ে যায় তার। মনে পড়ে তার বিয়ে হয়ে গেছে, একজন অচেনা ছেলের সাথে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে তার। কথাগুলো মনে পড়তেই ধরফড়িয়ে উঠে বসে চাঁদনি। চারদিকে তাকে ঘুটঘুটে অন্ধকার দেখতে ভয়ে ভীষণ ভয় পায়।
বুকের মাঝে অজানা ভয় বাসা বাঁধে তার। সে শুকনো ঢোক গেলে, তারপর কাঁদো কাঁদো গলায় এদিক ওদিক তাকাতে তাকাতে চিৎকার করে বলে, শুনছেন? কেউ আছেন এখানে? প্লিজ কেউ থাকলে কথা বলুন। আমার ভীষণ ভয় করছে। আমি এখানে কিভাবে এলাম? আর এটা কোন জায়গা? তখন রুমের মাঝে আলো জ্বলে ওঠে। চারদিকে হঠাৎ করে আলো জ্বলে ওঠায় দ্রুত চোখ বন্ধ করে নেয় চাঁদনি। তারপর টিপ টিপ করে ধীরে ধীরে চারিদিকে তাকায় সে। তাকিয়ে যেন ভীষণ রকম অবাক হয়ে যায়। বিশাল এক বড় একটি রুমের মাঝে পালঙ্কের উপর শুয়ে আছে সে। রুমটা দেখে মনে হচ্ছে যেন কোনো রাজার রুম। অসম্ভব সুন্দর আর সাজানো গোছানো এবং পরিপাটি। প্রতিটি জিনিসে লেগে আছে অভিজাত্যর ছোঁয়া। চারদিকে একবার ভালো করে দেখে সে। তারপরেই তার চোখ পড়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে যায়। সে কিনা দুই হাত তা পকেটে গুজে দেওয়ালের সাথে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। চাঁদনি লজ্জা পেয়ে দ্রুত নিজের চোখ সরিয়ে নেয়। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে নিজের দিকে লক্ষ্য করে দেখে তার গায়ে কোনো ওড়না নেই। এলোমেলোভাবে বিছানায় শুয়েছিল সে। ব্যাপারটা খেয়াল হতে দ্রুত এদিক ওদিক তাকিয়ে পাশ পড়ে থাকা ওড়নাটা নিজের গায়ে জড়িয়ে নেয়। তার আমতা আমতা করে তখন বলে, আমি এটা কোথায়? এটা কোন জায়গা? আমি তো কিছু বুঝতে পারছি না। ওর কথার উত্তরে ছেলেটি আবার পকেটের মধ্যে হাত থেকে বের করে হেঁটে হেঁটে ওর পাশে এসে দাঁড়ায়। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তীক্ষ্ণ নজরে দেখে সে। চাঁদনি একবার মাথা তুলে ছেলেটার দিকে তাকিয়ে নতুন করে প্রেমে পড়ে যায়। গতকাল রাতে যেমন দেখছিল তার চাইতেও যেমন বেশি সুন্দর লাগছে দেখতে এখন তাকে। মাথায় কোনো হুডি নেই, গায়ে সিম্পল একটা কালো রঙের শার্ট পরা। অনেক বেশি কিউট লাগছে দেখতে। ধবধবে সাদা গায়ের রং এবং কালো শার্ট সে পরে আছে। প্রচণ্ড খিদে লেগেছে চাঁদনির, কিন্তু ডাইনিং টেবিলের ওপর শুধুমাত্র ফল ছাড়া আর অন্য কিছু না পেয়ে বেশ বিরক্ত হলো সে। খালি পেটে ফল খেলে তার বমি লাগে, কিন্তু এখন ফল ছাড়া এখানে অন্য কিছুই নেই। সে যেটা খেতে নিজের ক্ষুধা নিবারণ করবে তাই বাধ্য হয়েই একটি কলা খেয়ে নিল সে। তারপর একটি আপেল হাতি নিয়ে চলে গেল জানালার কাছে। সে বুঝতে পারছে না সকাল হওয়া সত্ত্বেও বাড়ির বাইরে সবকিছু অন্ধকার অন্ধকার লাগছে কেন। তাই জানালার কাছে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো ব্যাপারটা। ভালোভাবে খেয়াল হতে সে দেখলো দিন হলেও বাড়ির চারিপাশে বিশাল বিশাল বটগাছ লাগানো, যার কারণে বাইরে এমনভাবে ঢেকে আছে যে মনে হচ্ছে এখন সন্ধ্যা। চাঁদনি আবারও বেশ বিরক্ত হলো। এটা আবার কেমন বাড়ি? চারিপাশে এত বড় বড় বটগাছ কে লাগাতে বলেছে? কেমন একটা গা ছমছমে পরিবেশ। দূর দূরান্তে অবধি শুধু গাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সে ভাবলো সে হয়তো বাড়ির পিছনের দিকে দেখছে, তাই ওই পাশ থেকে সরে বাড়ির আশেপাশে জানালাটা খুলে দিল। কিন্তু সেখানে একটা অবস্থা, গাছপালা ছাড়া আর অন্য কিছুই দেখাই যাচ্ছে না। দিনের বেলায় মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে আছে চারপাশটা। হঠাৎ চাঁদনি খেয়াল করলো গাছের ডালের সাথে বেশ কয়েকটা বাদুড় ঝুলে আছে। বাদুড়গুলোকে দেখে সে বেশ অবাক হলো। হাতে থাকা আপেলটাও একটা কামড় দিয়ে তীক্ষ্ণ নজরে তাকালো বাদুড়গুলোর দিকে। বাদুড়গুলো স্বাভাবিকের তুলনায় অনেকটা বড়। চোখ বন্ধ করে চুপচাপ গাছের ঢালে ঝুলে আছে তারা। মুখের দুপাশে দুটো চকচকে সরু দাঁত বেরিয়ে আছে। বেশ ভয়ঙ্কর লাগছে। এমন বাদুড় সে এর আগে কখনো দেখেনি। কিছুটা ভয় পেয়ে জানালার কাছ থেকে সরে এলো সে। বেশ ভয় লাগছে তার। একিতে অচেনা জায়গা, তার ওপর এমন গাছ ছমছমে পরিবেশে একা একা এত বিশাল একটা বাড়িতে থাকতে যে কারোই ভয় লাগার কথা। চাঁদনি আপেলটা খেতে খেতে পুরো বাড়িটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। সে আপেলে এক কামড় দিচ্ছে আর হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছে এবং চারদিকে শুকনো নজরে তাকিয়ে দেখছে। পুরো বাসাটাই এত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটিছে চাঁদনি বিশ্বাসই করতে পারছে না এই বাড়িতে শ্রাবণ একা থাকে। মনে হচ্ছে যেন 10-12 জনের কাজের লোক যদি সবসময় পরিষ্কার রাখে তবেই যেন এরকম চারদিকে সব গোছানো গোছানো থাকতে পারে। ঘুম ভেঙে নিজেকে বিছানার উপর আবিষ্কার করে চাঁদনি। মাথাটা ভীষণ রকম ভারী হয়ে আছে তার। সে ধীরে ধীরে চোখে ডলতে ডলতে উঠে বসে। তারপর চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার সাথে ঠিক কি হয়েছিল। কিন্তু শ্রাবণকে ছাড়া আর কোনো ঘটনাই মনে পড়ে না তার। রুমটা খালি দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে। চারদিকে চোখ বুলিয়ে দেখে রুমে সে ছাড়া অন্য কেউই নেই। এদিকে ভীষণ টয়লেটে চাপ দিলে আর কোনো কিছু না ভেবে টয়লেটের দিকে দৌড়ে লাগায় সে। কিন্তু টয়লেটে যাওয়ার সাথে সাথে কিছু দেখে ভয় পেয়ে যায়। জোরে জোরে চিৎকার করতে থাকে সে।
তখনই কোথা থেকে যেন হাওয়ার বেগে চলে আসে শ্রাবণ। ওকে দেখতে পেয়ে চাঁদনি দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। ওর এমন কাণ্ডে শ্রাবণ বেশ অস্বস্তি বোধ করে। চাঁদনি তাকে এতটাই আস্পৃষ্টে জড়িয়ে ধরেছে যে চাঁদনির শরীরের ঘ্রাণ একদম তীব্রভাবে পাচ্ছে শ্রাবণ, যার কারণে তার ভেতরের ভ্যাম্পায়ারটা জেগে উঠেছে। ইচ্ছে করছে এখনই চাঁদনির গলায় নিজের সরু দুটি দাঁত বসিয়ে পুরো শরীরের রক্ত চুষে খেতে, কিন্তু সেটা এখন করা যাবে না। সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তাই নিজেকে যতটা সম্ভব সামনে নিয়ে চাঁদনিকে জোরে ধাক্কা দিয়ে নিজের শরীর থেকে সরিয়ে নেয় শ্রাবণ। সাথে সাথে চাঁদনি তাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে গিয়ে মাথায় আঘাত পায়, ফলে মাথা ফেটে অল্প একটু রক্ত গড়িয়ে পড়ে তার। রক্তের ঘ্রাণ নাকে যেতে শ্রাবণ যেন পাগলের মতো হয়ে যায়। তার চোখ দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করে, মুখের ফাঁক দিয়ে বেরিয়ে আসে সরু লম্বা দাঁত, হাতের নখগুলো লম্বা লম্বা হয়ে যায়। শ্রাবণ বুঝতে পারে এখন কি ঘটতে চলেছে। সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে রক্তের গন্ধে। চাঁদনিকে এখনই রক্ত চুষে মেরে ফেলার জন্য পাগল হয়ে যায় শ্রাবণ, কিন্তু সেটা এখন কোনোভাবেই করা যাবে না, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। নিজেকেও অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। হিংস্রভাবে এগিয়ে যেতে যায় চাঁদনির দিকে। তখনই সে চাঁদনির ছোট বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করেছে, মাথায় হাত দিয়ে চেপে ধরে আছে সে। মুহূর্তে শ্রাবণের কি হয় সে বুঝতে পারে না। তার ভ্যাম্পায়ারটার রূপ গায়েব হয়ে গিয়ে নিজের মানুষের মতো স্বাভাবিক রূপে ফিরে আসে সে। চাঁদনির নিষ্পাপ কান্না জড়ানো তার মায়া তাকে আটকে ফেলে। শ্রাবণ চলে গেছে প্রায় 15 মিনিট হলো। এত তাড়াতাড়ি সে কোথায় গেল কিছু যেন মাথায় ঢুকছে না চাঁদনির। এদিকে বড্ড ক্ষুধা লেগেছে তার, তাই কোনো কিছু না ভেবে বিছানার উপর গিয়ে চুপচাপ বসে বারবার বিরিয়ানির প্যাকেটের দিকে তাকায়। আর শুকনো ঢোক গেলে তার আর সহ্য হচ্ছে না। রাগটাকে দূরে ফেলে রেখে দ্রুত বিরিয়ানির প্যাকেটটা হাতে তুলে নেয়। খুলে দেখে হালকা গরম বিরিয়ানি, অসম্ভব সুন্দর ঘ্রাণ আসছে তার থেকে। চাঁদনির আর তর্স হয় না, সে হাত না ধুয়ে খাওয়া শুরু করে দেয়। 5 মিনিটের মধ্যে এক প্যাকেট বিরিয়ানি সাবার করে ফেলে সে। খাওয়া শেষে বুঝতে পারে তার প্রচণ্ড পানি পিপাসা লেগেছে। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো পানি নেই, তাই উঠে বাইরে চলে যায়। ফ্রিজ খুলতেই দেখে অনেকগুলো বোতল রাখা, কিন্তু সবগুলো বোতলেই কালো রঙের। সে বুঝতে পারে না এগুলোর মধ্যে কি আছে, তাই একটা বোতল হাতে নিয়ে সেটার মুখ খুলে নেয়। তারপর ভেতরের তরলটা কাঁচের গ্লাসে ঢালতে ভীষণ ভয় পেয়ে যায় সে, কারণ বোতলটার ভেতরে তাজা রক্ত রাখা। লাল টকটকের রক্ত দেখে তার যেন মাথা ঘুরে ওঠে। হাত থেকে গ্লাসটি নিচে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। গ্লাসে থাকা রক্তটা ছড়িয়ে পড়ে ফ্লোরে। সে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে চিৎকার করে ওঠে। ছোটবেলা থেকেই রক্ত দেখে ভীষণ ভয় পায় সে, আর সামনে এমন বোতল ভর্তি রক্ত যেন দম বন্ধ করে দিচ্ছে তার। ওর চিৎকার শুনে শ্রাবণ যেন কোথা থেকে ছুটি আসে ওর কাছে এসে ফ্লোরে তাকাতেই বুঝতে পারে চাঁদনি কি দেখে এতটা ভয় পেয়েছে। যেভাবেই হোক ওকে সামাল দিতে হবে, তাই শ্রাবণ সোজা ওকে বুকে জড়িয়ে নিয়ে আর এক রুমে নিয়ে আসে, বিছানার ওপর বসিয়ে দেয়। কিন্তু চাঁদনি নিজের মুখ হাত দিয়ে ঢেকে চিৎকার করেই যাচ্ছে। এবার শ্রাবণ ওর মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হও, এভাবে চিৎকার করার মতো কিছু হয়নি। ওর কথার উত্তরে চাঁদনি নিজের মুখের সামনে থেকে হাতটা সরায়, তার ফুপিয়ে ফুপিয়ে বলে, বোতলের মধ্যে এগুলো কি ছিল? এত রক্ত কেন ফ্রিজে রাখা আছে? আপনি কি তাহলে এখন ওই রক্তই খাচ্ছিলেন? কে আপনি? আপনি কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? আমাকে বাবার কাছে রেখে আসুন, আমি আর এখানে থাকতে চাই না, আমার ভীষণ ভয় করছে। তার কিছুক্ষণ পরে চাঁদনির উপর ঝাঁপিয়ে পড়ে শ্রাবণ এবং চাঁদনিকে রক্তাক্ত করে ফেলে। অল্প কিছুক্ষণের মধ্যে চাঁদনির মৃত্যু হয়ে যায় এবং সেই ভ্যাম্পায়ারটা ওই এলাকা থেকে চলে যায় এবং চাঁদনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু কিছুদিন পরে চাঁদনির পুরো লাশটা, রক্তাক্ত লাশটা পাওয়া যায় নদীর খালে। সেই ঘটনাটা দেখে পুলিশ তদন্ত করতে থাকে, কিন্তু সেখানে কোনো কিছু করা যাচ্ছে না। পুলিশ জানায় এটা কোনো অবয়বের কাজ হবে হয়তো। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে যদি পাঠাতে চান তাহলে bhutolahorror@gmail.com এখনই পাঠিয়ে দিন। তাহলে চলে যাবো আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব।